প্রথমে আমি হাইড্রোজেনকে লিখলাম, আমি আগেই বলেছি এটি কার্যকারী এবং সবাইকে করে রাখতে হবে, নাহলে তুমি কিচ্ছুই করতে পারবে না ফিজিক্সে, কেমিস্ট্রিতে। হাইড্রোজেন, হিলিয়াম নাকি, বেশ, এটাকে শেষে রাখলাম। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম নাকি। এই 20টা মৌল যখন শিখেছি এই 20টা মৌলকেই লিখলাম। এই 20টা মৌলকে লিখে এবার কি বলেছিল পর্যায় সূত্রটি পড়ছি, একবার বোঝার চেষ্টা করো। বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম কি, বিভিন্ন মৌলের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো আছে তাদের কি হবে, যে পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে, গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে মানে কি, এর থেকে পারমাণবিক গুরুত্ব এর বেশি নাকি, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, সঙ্গে সঙ্গে বাড়ছে। এবার কথাটা বোঝার চেষ্টা করো, যখন এভাবে সাজিয়েছিলাম পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে, দেখো তো কিছু উলম্ব সারি পেয়েছি, উলম্ব মানে খাড়া সারি নাকি, কিছু খাড়া সারি পেয়েছি, আর কিছু অনুভূমিক সারি পেয়েছি। অনুভূমিক সারিগুলো দেখো তো এরকম কিনা বলো, যারা জীবনেও শেখনি, হ্যাঁ আমি আশা করছি শিখতে পারবে। কিছু অনুভূমিক সারি পেলাম আর কিছু উলম্ব সারি পেলাম, অর্থাৎ খাড়া আর বেড়া দুটো সারি পেয়েছি, দুই ধরনের। তো এই যে সারিগুলোকে সাজালাম, তাহলে দেখো তো পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে, এবার কথা হচ্ছে পর্যায় জিনিসটা কি সেটাই শিখি। তো পর্যায় হচ্ছে দেখো, এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, অর্থাৎ যে পর্যায় সারণী এটা পেলাম, পর্যায় সারণীর উলম্ব সারিগুলোকে কি বলে, শ্রেণী। উলম্ব সারিগুলোকে শ্রেণী বলে, এগুলো তাহলে শ্রেণী। হ্যাঁ, আর অনুভূমিক সারিগুলোকে, বেড়া সারিগুলো, খাড়াগুলো শ্রেণী আর বেড়াগুলো পর্যায়। তাহলে এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায় নাকি, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তোমাদের বইয়ে একটু দেখবে যে এই দিক থেকে এমন মনে হয় লিখছে নাকি, কিন্তু ওটা ভুল লেখা আছে। ভুল লেখা নাই, ওরা ক্রমিক সংখ্যাগুলোকে বোঝানোর চেষ্টা করেছে, এরকম বোঝাচ্ছে, মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নম্বর পর্যায়, বুঝতে পারলে? তো 1 নম্বর পর্যায় মানে কি, এটা ভাববো, 2 নম্বর পর্যায় মানে এটা ভাববো, 3 নম্বর পর্যায় মানে এটা ভাববো, বুঝতে পারলে? ওটা ভুল লেখা নয়, সঠিক লেখা আছে, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে শ্রেণী খাড়াগুলো আর বেড়াগুলো পর্যায়, ক্লিয়ার হয়েছে? এবার কথা বলছি, আরেকবার সূত্রটি বলছি। বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, তাহলে ভৌত এবং রাসায়নিক ধর্ম কি হবে, পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি, এর থেকে এর বেশি বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে, পর্যায়ক্রম মানে কি, পর্যায়ক্রম, ক্রম মানে সংখ্যা তো নাম্বার, তো পর্যায়ক্রম 1 নম্বর ক্রম থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর রিসাইকেল হবে। হ্যাঁ, পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে, রিসাইকেল হবে, পর্যায়ক্রমটা চেঞ্জ হবে আর তার সঙ্গে রিসাইকেল হবে, তাই তো, পর্যায় পুনরাবৃত্তি হবে। তাহলে কী হলো দেখো, পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরায় আবৃত হচ্ছে, রিসাইক্লিং হচ্ছে, তাই তো, এইরকমভাবে রোটেট হচ্ছে। শুধু রোটেট হচ্ছে না, ক্রমটা চেঞ্জ হচ্ছে আর রোটেট হচ্ছে নাকি, 1 থেকে 2, 2 থেকে 3 সমান চলতে থাকলো। তাহলে এই কথাটাই বলেছিলেন কে, বিজ্ঞানী মেন্ডেলিভ। কি বলেছিলেন আরেকবার বলছি, দেখো, বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ক্লিয়ার হয়েছে কথাটা? এবার কথাটা বোঝার চেষ্টা করো। এরকমভাবে সাজিয়ে আমরা কি লাভ পেয়েছি, লাভ পেয়েছি কি দেখো, দেখো তো এর বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন আছে, একটা, ইলেকট্রন বিন্যাস করো, এর করো তো 2, 1, বাইরের কক্ষে একটা ইলেকট্রন। এর দেখো তো 2, 8, 1, বাইরের কক্ষে একটা ইলেকট্রন। এর দেখো তো 2, 8, 8, 1, হ্যাঁ না? তাহলে প্রত্যেকটি মৌলের যোজ্যতা কত বলো তো, 1, জানো, শিখিয়েছি এর আগের দিন। প্রত্যেকটি কি করতে পারবে বলো তো, ক্যাটায়ন, কেটে বাদ দিতে পারবে ইলেকট্রন, ক্যাটায়ন গঠন করবে। প্রত্যেকটি কি করতে পারবে, প্রত্যেকটি এরা ধাতু। ধাতু কাদের বলে, যাদের ফ্রি ইলেকট্রন থাকে, যাদের ভিতরের কক্ষপথগুলো পূর্ণ থাকে আর যাদের ফ্রি ইলেকট্রন থাকে। এই যে দেখো বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এগুলোকে ফ্রি ইলেকট্রন বলে, মানে এরাই তড়িৎ পরিবহন করে, তাপ পরিবহন করে এরাই। তাহলে কি বলবো, এদের অনেকগুলো বৈশিষ্ট্য মিল পেলাম তো। তুমি বলো এখানে দেখো তাহলে বেরিলিয়াম কত, 4 তো, ইলেকট্রন বিন্যাস করো 2, 2, এর কত 2, 8, 2, এর কত 2, 8, 8, 2 নাকি। তাহলে এদেরও দেখো বাইরের কক্ষে 2টো করে ইলেকট্রন আছে, তাহলে এটাও কি, এদের ধর্মের মিল পাওয়া যাচ্ছে। এরা কি, প্রত্যেকে ধাতু, এদের কি
ফ্রি ইলেকট্রন আছে, এদের যোজ্যতা কত 2, হ্যাঁ বা না? তাহলে এর আগের দিনের ক্লাসটা যত্ন সহকারে আরেকবার চেষ্টা করে দেখে নেওয়ার, তাহলে আরও সুবিধা হবে এখানে। তাহলে দেখো তো, এরা হচ্ছে ধাতু, এরাও ধাতু, এদের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে 3টা, তাহলে এদের যোজ্যতা কত 3, এদের বাইরের কক্ষে 4টা, 4 যোজ্যতা, এদের 5টা থাকে তাহলে 3 যোজ্যতা, এদের কত 2 যোজ্যতা, এদের 1 যোজ্যতা, আর এদের বাইরের কক্ষ পূর্ণ থাকে তাই এদের যোজ্যতা 0। ক্লিয়ার হলো কথাটা? এই সূত্রটি যখন দেওয়া হয়েছিল তা কটা পর্যায় আর কটা শ্রেণী ছিল? 7টা পর্যায় আর 8টা শ্রেণী। কটা? 8টা। তখন এই যে শূন্য শ্রেণীর গ্যাসগুলো লিখেছি, এই শূন্য শ্রেণীর অবস্থান ছিল না। কথা বোঝা গেল? তার আগে যে পর্যায় সূত্রটা দেওয়া হয়েছিল 12টা কী ছিল? পর্যায় ছিল, 8টা শ্রেণী ছিল। হ্যাঁ, তা অত আর এতে যাচ্ছি না, আমি এখান থেকেই বলছি। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা, এই শূন্য শ্রেণীর অবস্থান ছিল না। তাহলে কোশ্চিন হবে পরীক্ষায়, মেন্ডেলিভের পর্যায় সূত্রে কোন শ্রেণীর মানে স্থান ছিল না? শূন্য শ্রেণীর। কথা ক্লিয়ার হলো? তাহলে এই সূত্রটিতে আরও একটি গণ্ডগোল, পরবর্তীতে যখন এই মৌলগুলো আবিষ্কার হলো, দেখো তো আর্গন কত বলো তো, এর মানে পারমাণবিক আণবিক গুরুত্ব, পারমাণবিক ভরের যুদ্ধক্রমে সাজানো হয়েছে তো, পারমাণবিক গুরুত্ব মানে পারমাণবিক ভর কত দেখো তো, এইটা একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো 39.1, আর পটাশিয়ামের হচ্ছে 39.9। কত হলো? সরি, এটা ভুল বলছি, এটা 1, এটা 9। হ্যাঁ, এইটা। তাহলে কথা কী ছিল? কথা ছিল যে এর থেকে এর পারমাণবিক গুরুত্ব বেশি হবে, হ্যাঁ বা না? কিন্তু কী হয়েছে, আমরা কি বলেছিলাম? পারমাণবিক গুরুত্ব বাড়বে, তার সঙ্গে পর্যায়ক্রমে প্রবর্তিত হবে, কিন্তু এর থেকে এর পারমাণবিক ক্রমাঙ্ক কী হয়েছে? কমে গেছে। তাহলে পরীক্ষায় এই কোশ্চেনটি দেয়। কী কোশ্চেনটা? আমাদের কথা ছিল পারমাণবিক গুরুত্ব বাড়বে, তার সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। তাহলে এই পর্যায় সূত্রের ত্রুটিগুলো একটু দেখার চেষ্টা করব, এই সূত্রটিকে আমরা বর্জন করব। কী ত্রুটি ছিল? 1 নম্বর ত্রুটি, পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে কখনো বেড়ে কখনো কমে, কখনো বাড়ে কমে। কেমন? পারমাণবিক গুরুত্ব এরকমভাবে বাড়তে থাকবে, কিন্তু কোথাও রিডিউস হয়ে আবার বাড়তে শুরু করছে, বুঝতে পারলে ব্যাপারটা? আবার কোথাও রিডিউস হয়ে এইভাবে বাড়তে থাকছে। এরকম 4 জোড়া মৌল পাওয়া গেছিলো। কী কী একটু বোঝার চেষ্টা করছি। দেখো, 1 নম্বর আর্গন পটাশিয়াম হয়েছে। তাহলে আমরা তো 20টা জানি, আর ক্লাস 10th লেভেলে, তাহলে কোনটার ক্ষেত্রে বলবে পারমাণবিক গুরুত্বের অসঙ্গতি দেখা গেছিলো? এটা উত্তর এটাই হবে, আর এটাই কোশ্চেন এক্সামে করবে। হয়েছে? তাছাড়া আর কি? কোবাল্ট নিকেল, ট্রেলিয়াম আয়োডিন, তারপরে হচ্ছে প্রোটাক্টেনিয়াম, থোরিয়াম প্রোটাক্টেনিয়াম, এই মৌলগুলোর এই 4 জোড়া মৌলের ক্ষেত্রে অসঙ্গতি দেখা গেছিল। তোমাদের বইয়ে দেখো, ওগুলোকে সবুজ ঘরে দাগ কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখা নাই? সবুজ ঘর করা আছে, দেখো। তার পরবর্তীতে আরও অসঙ্গতি দেখা গেছে। তাহলে প্রথমত 4 জোড়া। ক্লিয়ার হলো? তাহলে তোমাদের কোশ্চিন হলে এই কোশ্চিনটাই হবে, ক্লাস 10th বেসিসে, এর থেকে বড় কোশ্চিন হয় না, এটাই হয়। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, এই মেন্ডেলিভের পর্যায় সূত্রে কটা পর্যায় আর কটা শ্রেণী ছিল? 7টা পর্যায়, 8টা শ্রেণী। বেশ, এবার কথা হচ্ছে, যেটা বলতে চাইছিলাম এখানে কী জিনিসটা, হ্যাঁ, এই পর্যায় সূত্র কিসের ভিত্তিতে সাজানো হয়েছিল? পারমাণবিক গুরুত্ব, অ্যাটমিক মাস। হয়েছে? এইটা ছিল ব্যাপার। তাহলে এখানে একটা ত্রুটি পেলাম, এটা। 2 নম্বর ত্রুটি কী পাবে বলো? 2 নম্বর ত্রুটি কী বলো? নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান ছিল না। 3 নম্বর ত্রুটি কী বলো তো? একটা মৌল আছে এখানে, এই যে হাইড্রোজেনকে দেখতে পাচ্ছ তো, এই মৌলটাকে দুষ্ট মৌল বলা হয়। কোন মৌলকে দুষ্ট মৌল বলে? হাইড্রোজেনকে। কেন? এর ব্যাখ্যা পরে দিচ্ছি, সহজ হবে ব্যাখ্যা। হ্যাঁ, বেশ। তাহলে এই পর্যায় সূত্রটি তাহলে একবার বর্জনের প্রয়োজন আছে, নতুন পর্যায় সূত্র আসা যাক, ঠিক আছে? এবার দেখো, সরি, এই পর্যায় সূত্রের আগে আমরা যেগুলো বাদ দিয়ে রেখেছিলাম সেইটুকু একটু জেনে আসি নাকি। বিজ্ঞানী ডোবেরিনারের তৈরি সূত্র কী ছিল? কিসের? ডোবেরিনার। হ্যাঁ, ডোবেরিনার ত্রয়ী সূত্র। পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন, ত্রয়ী সূত্রের আবিষ্কর্তাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিজ্ঞানী ডোবেরিনার, ডিরেক্ট কোশ্চেন। এবার দেখো, ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি কি? দেখো, চেষ্টা করো। রাসায়নিক ধর্মে মিল আছে এমন 3টা মৌল কোনগুলো বলো তো? এই 3টাকে বলতে পারবো? দেখো তো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম।
দেখো আমি একটু লেখার চেষ্টা করছি। এইখানে লিথিয়াম এর পারমাণবিক গুরুত্ব কত জানো? 7। সোডিয়াম 23, পটাশিয়াম 39। এই 3টি মৌলের দেখো তো, এই শোনো, রাসায়নিক ধর্মে মিল আছে এমন তিনটি মৌলকে যদি কী হয় পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজানো হয়, ঊর্ধ্বক্রমে সাজিয়েছি, তাহলে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব এটা কত? 23। মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব হবে কি পার্শ্ববর্তী মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় বা গড়ের প্রায় সমান, গড়ের সমান বা প্রায় সমান। দেখো তো এই দুটো যোগ করো তো, 7 আর 39 কত? 46। 46/2 কত বলো? 23। তাহলে পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হলো। কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এই সূত্রটি থেকে কোশ্চিন হয় কি যে ড্রোবেনিয়ার ত্রয়ী সূত্রের আবিষ্কর্তাকে, তা আমরা তো ওকে নিয়েই পড়ছি, তাহলে ইজিলি সলভ করে দিতে পারবো। এরপরে তাহলে কি বুঝলে ড্রোবেনিয়ার ত্রয়ী সূত্র? যে রাসায়নিক ধর্মে মিল আছে এমন 3টি মৌলকে যদি ঊর্ধ্বক্রমে সাজানো যায় তাহলে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব যা হবে পার্শ্ববর্তী মৌল দুটির পারমাণবিক গুরুত্বের গড় তাই হবে। গড় বোঝা তো আশা করি, গড় মানে যতজন থাকবে তাদের যোগফল বাই যতজন আছে, তাই না? তাই হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল। এবার দেখো এরপরে আরেকজন বিজ্ঞানী নিউল্যান্ডসকে চেনো? নিউল্যান্ডসের কী সূত্র ছিল বলো তো? অষ্টক সূত্র। এইটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, পরীক্ষায় ডিরেক্টলি জিজ্ঞেস করে অষ্টক সূত্রের আবিষ্কর্তাকে। ভালো কোশ্চেন। এটা কিন্তু অক্টেট ল নয়, এর আগের দিনে আমার একটা অক্টেট ল শিখেছি নাকি রে? অষ্টক সূত্র পড়ে নিয়ে এর আগের দিনে একটা অক্টেট ল ছিল, আর এটা অক্টেটস ল, বুঝতে পারলে? মানে অষ্টক সূত্র। তাহলে অষ্টক সূত্রের আবিষ্কর্তাকে নিউল্যান্ডস, পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন। এর আগেরটা কী ছিল? ত্রয়ী সূত্রের আবিষ্কর্তাকে ডোবেরিনার, আর অষ্টক সূত্রের আবিষ্কর্তা নিউল্যান্ডস। এবার দেখো আমরা যে 20টা মৌলকে লিখে রেখেছি এখানে, এই 20টা মৌলের থেকেই আমরা আবার শিখব এই অষ্টক সূত্রে কী দেওয়া হয়েছে জানো? যে মৌলগুলোকে যদি তাদের মানে পর্যায় বরাবর সাজানো হয়, এই যে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে যদি সাজানো হয় তাহলে অষ্টম মৌলটা কোনটা দেখো তো? এভাবে সাজালে, হ্যাঁ, এটি তো অবস্থান ছিল কি না? শূন্য শ্রেণীর অবস্থান সেখানে ছিল না। তাহলে দেখো তো লিথিয়াম এখানে আছে, প্রথম মৌল এটা ধরলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার মৌলটি প্রথমটার সাদৃশ্য হয়। ভুল করেও কিন্তু প্রথমটা অষ্টমটার বলবে না, কারণ ও আগে এসছে। কেন? অকওয়ার্ড লাগবে। দেখো আমি যদি বলি আমি সলমান খান, আমার মতো সলমান খান, কেমন অযৌক্তিক লাগছে না? এবার যদি ও অলরেডি প্রতিষ্ঠিত জায়গায়, হ্যাঁ, আমরা কি কেউ চেনে না, ওকে ওয়ার্ল্ড চেনে। এবার যদি আমি এই কথাটা বলতাম তাহলে কেমন হতো? আমি ওর মতো, তাহলে আমি ওর মতো হওয়ার চেষ্টা করতে পারি, যে কেউ হতে পারে, চেষ্টা করে। আমি হযরত মুহাম্মদ সাল্লামের মতো হওয়ার চেষ্টা করছি, তো ওটা একটা হলো, তাই তো? তাহলে হতে চেষ্টা করতে পারি কিন্তু ওর মতো নয়। তাহলে এটা আগে আসছে, অতএব এ অলরেডি প্রতিষ্ঠিত মন, ওর মতো এ হওয়ার চেষ্টা করছে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে অষ্টক সূত্র কী হলো? অষ্টম মৌলটি প্রথমটি সাদৃশ্য হয়, অর্থাৎ মৌলগুলোকে পর্যায় বরাবর সাজালে শেষ মৌলটি প্রথমটি সাদৃশ্য হয়। বা আরেকটি উদাহরণ দিচ্ছি, দেখো এখান থেকে বুঝতে পারবে, খুব মজাদার জিনিস। হ্যাঁ, দেখো সা রে গা মা পা ধা নি সা, দেখো তো অষ্টমটি প্রথমটির মতো কিনা? হ্যাঁ, অষ্টমটি প্রথমটির মতো। তাহলে এটাই হচ্ছে নিউল্যান্ডসের অষ্টক সূত্র। অর্থাৎ মৌলগুলোকে পর্যায় বরাবর সাজালে, অর্থাৎ পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে অষ্টম মৌলটি প্রথমটি সাদৃশ্য হবে। আর তাই হয়েছে, দেখো লিথিয়াম, সোডিয়াম লিথিয়ামের মতো হয়েছে। এই দেখো 2 1 আর ইলেকট্রন বিন্যাস, এর ইলেকট্রন বিন্যাস কত? 2 8 1। তাহলে এদের যোজ্যতা কত? 1, এর যোজ্যতা 1, এর বাইরের কক্ষে একটা থাকে, এর বাইরের কক্ষে একটা থাকে। এর অক্সাইড যেমন এর অক্সাইড তেমন, হ্যাঁ, এর হাইড্রোক্সাইড যেমন এর হাইড্রোক্সাইড তেমন। ওগুলো দেখাচ্ছি একটু পরে, হ্যাঁ, হাইড্রোক্সাইড অক্সাইড যে ইয়েগুলো, সেগুলো একটু পরে দেখাচ্ছি। তাহলে এই সূত্রটি তাহলে এবার বর্জন করি। তারপরে কি হলো, কি বললাম? প্রথমে ডোবেরিনিয়ার, তারপরে নিউল্যান্ডস, তারপরে আরও একজন বিজ্ঞানীকে, এরপরে কি এটা কে সূত্র দিল? মেন্ডেলিভ। কী সূত্রটা দিয়েছিল? বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে, কি পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো। তাহলে সেটা ব্যাখ্যা করে দিয়েছি। এবার তাহলে এটা কত সালে দেওয়া হয়েছিল? 1869 সালে, এটা মনে রাখবে। এরপরে এই মৌলগুলোকে বসানো হয়েছিল কত সালে? 1871 সালে। কটি মৌলকে বসানো হয়েছিল? তখন আবিষ্কার হয়েছিল 63টি মৌল। কটা?
63টি মূল আবিষ্কার হয়েছিল, তখন এই 63টা মূলকে পর্যায় সারণীতে অবস্থান দেওয়া হলো। এবার তাহলে এই সূত্রটি বর্জনের দরকার আছে নাকি? আমি কিভাবে করলাম বুঝতে পেরেছ? প্রথমে ওই ডোবেরিনিয়ার তো এই সূত্র আলোচনা করলাম, ওই সূত্রটি বর্জন হয়েছিল কিছু সীমাবদ্ধতার জন্য, 4 জোড়া ত্রয়ী গঠন করা সম্ভব হয়েছিল। তারপরে নিউল্যান্ডস দিল, তারপরে কি তারপরে মেন্ডেলিভ পর্যায় সূত্র দিল। এবার কথা হচ্ছে কি বলো তো, এই যে মেন্ডেলিভ পর্যায় সূত্রটি দিল, তো এটা কি একদিনে এসছে? কত প্রচেষ্টার পরে। তাহলে কে কে বিজ্ঞানীগুলো অবদান আছে? একজন বিজ্ঞানী বললাম নিউল্যান্ডস, ডবেরিনার, কি বলছে মেন্ডেলিভ, হ্যাঁ, আরেকজন বিজ্ঞানী আছে, ওকে নিয়ে আসছি এখনই। হ্যাঁ, এবার কথা হচ্ছে, হ্যাঁ, নিউল্যান্ডসের মেন্ডেলিভের পর্যায় সূত্র সংশোধনের প্রয়োজন আছে। কেন? এক নাম্বার কি বলো? শূন্য শ্রেণীর অবস্থান ছিল না ওই সূত্রে। 2 নাম্বার কি? হাইড্রোজেনের স্থান বিতর্কমূলক ছিল, এই জন্য একে দুষ্ট মূল বলা হয়। কি মূল বলা হয়? দুষ্ট মূল। 3 নাম্বার কি বলেছিলাম? পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে কি হয়েছে? কখনো কমে গিয়ে বেড়েছে। কয় জোড়া দেখেছিলাম? 4 জোড়া। কি কি দেখলাম ওখানে? দেখলাম তো নাকি? কি? আর্গন, পটাশিয়াম, ট্রেলিয়াম, আয়োডিন, কোবাল্ট, নিকেল, থোরিয়াম, প্রোটাক্টেনিয়াম, 90, 91 যেটা। হ্যাঁ, তাহলে তারপরে দেখার চেষ্টা করছি, দেখো হাইড্রোজেন। এবার তাহলে সংশোধন করে সাজায়। এবার মৌলগুলোকে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাকি? এই 20টা মূল। এবার একটু বেশি শিখবো, একটু মূলগুলোকে একটু বেশি শিখবো। এই তাহলে অবস্থান দিয়ে দিলাম শূন্য শ্রেণীর, নাকি? এবার দেখো এখানে কি হলো, তাহলে কিসের ভিত্তিতে সাজানো হয়েছিল এই সূত্রটি বলো তো? পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার। ওটা কিসের ভিত্তিতে সাজানো ছিল? অ্যাটমিক মাস। এবার অ্যাটমিক নাম্বারের ভিত্তিতে এবার সূত্রটি বলো কি হচ্ছে? বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। কী হলো তাহলে? এবার পর্যায়ক্রমে প্রবৃত্ত হচ্ছে। আবার দেখো এগুলোকে যদি আমি সারিতে সাজিয়ে দিই, কিছু অনুভূমিক সারি আর কিছু উলম্ব সারিতে, তাহলে কিছু উলম্ব সারি পাবো, কিছু কী পাবো? অনুভূমিক সারি পাবো, তাই তো? এই যে এখানে ফাঁকা দেখতে পাচ্ছ না, এটা একটা শ্রেণী। পরবর্তীতে তিনটা করে মৌল অবস্থান করবে এখানে। হ্যাঁ, তিনটা করে। তাহলে বলো তো কোন শ্রেণীর? এখান থেকে একটা কোশ্চেন করে নিই আগে। এগুলো এ বি উপশ্রেণীতে বিভক্ত আছে কিন্তু প্রত্যেকটা। কি? এ বিতে, নাকি? এ বিতে। এখানে কোনো উপশ্রেণী নাই, এখানেও উপশ্রেণী নেই। তাহলে কোন শ্রেণীর উপশ্রেণী নেই? 8 নাম্বার এবং 9 নাম্বার। বুঝতে পারলে কথাটা? এখান থেকে ডিরেক্টলি কোশ্চেন করে দিল, 2 মার্কের কোশ্চেন এখান থেকেই হয়ে গেল। কোন শ্রেণীর উপশ্রেণী নাই? 8 নাম্বার, 9 নাম্বার, তারপরে অন্য একটা কিছু দিয়ে দিল। তাহলে উত্তরটি কী হবে? এ এবং বি সঠিক, নাকি না? খুব মজাদার কোশ্চেন। আসছি ধীরে ধীরে, দেখো সামনের দিকে এগোচ্ছে। তাহলে এ বি উপশ্রেণীতে বিভক্ত আছে। এদিকে কটা পর্যায়ে আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এবার আমি 7টা পর্যায়ের মৌলকে একটু শেখার চেষ্টা করছি। হ্যাঁ, তারপরে তখন দীর্ঘ পর্যায়ে সারণী একে আজকে শেষ করবো। হ্যাঁ, সব থেকে হালকা গ্যাসের নাম কি জানো? হ্যাঁ, হাইড্রোজেনের স্থান বিতর্কমূলক, তো ওকে এখান থেকে সরিয়ে নাও তো, ওপরে লেখো। সবচেয়ে ওপরে কে আছে বলো? হাইড্রোজেন। সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন। মাথায় থাকলো? সব থেকে উপরে কে আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনই মানে সব থেকে হালকা। সবচেয়ে এগুলো নিষ্ক্রিয় গ্যাস জানো তো? 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে প্রকৃতিতে: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখন নব আবিষ্কৃত মৌল 118 নম্বর মৌলটির নাম কি বলো তো? ওজি, নাকি? এখানে আরেকটা মৌল এসছে, আমি লিখছি দেখো। হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে কি আসবে? ক্রিপ্টন, জেনন, রেডন, নাকি? এই 6টা মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তারপরে নব আবিষ্কৃত বললাম 118 নম্বর, আনান অক্টিয়াম 118 নম্বর মৌলটি। এবার দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, নাকি? সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 7টা মৌল এখানে আছে। কিন্তু এগুলোকে ধাতু থেকে, এটা কিন্তু ধাতু নয়, এটা একটা ব্যতিক্রমী মৌল। হ্যাঁ, ওই জন্য একে সরিয়ে নিয়ে এখানে নিয়ে চলে গেছি, নাকি? তাহলে এই 6টা মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 6টা মৌলকে বলা হয় ধাতু। মৃত্তিকা নয়, এটা তীব্র ক্ষার ধাতু। হ্যাঁ, তো এই লিথিয়াম প্রত্যেকের বাইরের কক্ষে ফ্রি ইলেকট্রন আছে একটা করে, প্রত্যেকের যোজ্যতা 1, প্রত্যেকে ক্যাটায়ন উৎপন্ন করতে পারে, প্রত্যেকের অক্সাইড একই রকম। হ্যাঁ, একই রকম। এগুলো কি? তাহলে এদের বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন আছে? ইলেকট্রন বিন্যাস শিখিয়েছি, দেখো খুব তাড়াতাড়ি পারবে এখন, নাকি? 2, 8, 8, 2, নাকি? প্রত্যেকের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন আছে, এখানে প্রত্যেকের বাইরের কক্ষে একই 8টা করে ইলেকট্রন আছে। তাহলে এই পর্যায় সারণী কিসের ভিত্তিতে সাজানো হলো বলো তো?
পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। পরীক্ষায় এটাই কোশ্চেন হবে যে মেন্ডেলিভের পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র বা সংশোধিত রূপ এটাকে বলা হয়। ওই সংশোধন করলাম না, মেন্ডেলিভের পর্যায় সূত্রকে সংশোধন করলাম, তো তাহলে পর্যায় সারণীকে সংশোধন করা হলো বলে এটাকে মেন্ডেলিভের আধুনিক পর্যায় সূত্র বা মেন্ডেলিভের আধুনিক ভাষ্যরূপ বা সংশোধিত রূপ বলা হয়। পরীক্ষায় এই কোশ্চেনটা বেশি করে। হ্যাঁ, কী কোশ্চেন? আধুনিক ভাষ্যরূপে পর্যায় সারণীতে মেন্ডেলিভের আধুনিক ভাষ্যরূপে বা আধুনিক সংশোধিত রূপে কটি পর্যায় আছে, কটা শ্রেণী আছে? 7টা পর্যায় এবং 9টা শ্রেণী। ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে এই আধুনিক ভাষ্যরূপ কেন বলছে বলো তো? এখানে মেন্ডেলিভ কথাটা যদি উল্লেখ না থাকে আধুনিক পর্যায় সূত্র, তাহলে কিন্তু অন্য এর মানে কি বলছে, বৈশিষ্ট্য পাল্টে যাবে পর্যায় সূত্রের। আমি আসছি সামনের দিকে তখন বলছি এটা। হ্যাঁ, তাহলে 1 নম্বর কী পেলাম? এই শ্রেণীতে কী মলগুলো আছে? এই শ্রেণীতে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে হাইড্রোজেনকে আমি বলছি এটা একটা অধাতু, কিন্তু এটা ধাতু নয়। হ্যাঁ, কারণ দেখো অধাতু কেন? ইলেকট্রন বিন্যাস করো তো 1, এর বাইরের কক্ষ পূর্ণ করার জন্য ইলেকট্রন নিয়ে আসতে হবে না ছেড়ে দিতে হবে? একটা নিয়ে আসতে হবে। এটা অ্যানায়ন তৈরি করে, স্যার এটা তো ক্যাটায়ন তৈরি করে, ও নিয়ে পরে গল্প করছি। কিন্তু আমি জানি এখানে ইলেকট্রন নিয়ে আসতে হবে, এটা অধাতু। যারা ইলেকট্রন নিয়ে আসে তারাই অধাতু। তাহলে এটা অধাতু, বাকি 6টা কি ধাতু। তাহলে ক্ষার ধাতুর বৈশিষ্ট্য চাইলে আমরা অসুবিধা বোধ করবো না। আর আমি এ সম্পর্কে আরও আলোচনা করছি পরবর্তীতে। তা আগে বেসিকটা শিখি যে কী কী জিনিসগুলো আছে। এই শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। প্রত্যেকটি মাটির উপাদান, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্রত্যেকটি মাটির উপাদান, এগুলোকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলবো। এখানে দেখো এগুলোকে কি বললাম? নিষ্ক্রিয় গ্যাস। কেন এটাকে নিষ্ক্রিয় বলা হচ্ছে? এদের যোজ্যতা শূন্য। হ্যাঁ, এরা প্রকৃতিতে কোনো কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না, এরা ভালো মানুষ বলেছিলাম এর আগের দিন। হ্যাঁ, এরা ভালো মানুষ। এই শ্রেণীতে যে মৌলগুলো আছে, এই শ্রেণীর মৌলগুলোকে পরবর্তীতে দীর্ঘ পর্যায় সারণীতে জানবো। হ্যাঁ, এটা 8 নম্বর শ্রেণীর মৌল। হ্যাঁ, কোবাল্ট, নিকেল আছে না, ফেরিক, কোবাল্ট, নিকেল। এই শ্রেণীতে একটা জিনিস দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই যে 5টা মৌলকে দেখছো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এই দেখো, ফ্লোরিন হচ্ছে গ্যাস। কি এটা? ক্লোরিন কি? গ্যাস। ব্রোমিন কি? লিকুইড। আয়োডিন কি? সলিড, কঠিন। অ্যাস্টাটিন কি? সলিড। এবার এখান থেকে কোশ্চেন হয় এক্সামে। কী কোশ্চেন হয়? একটা তরল অধাতুর নাম বলো। অধাতু কাকে বলেছি? যারা ইলেকট্রন নিতে পারে, নাকি এরা অধাতু। তাহলে পর্যায় সারণীর এই যে এইখান থেকে এইগুলো যারা আছে এগুলো কি সব ধাতু, আর এখান থেকে এইদিকে যারা আছে কি সব অধাতু। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে এরা যদি অধাতু হয়, এই এক্ষুনি বললাম এটা হচ্ছে লিকুইড, তাহলে এটা অধাতুর তরল না? তরল অধাতুর নাম কি? ব্রোমিন। এগুলো মুখস্থ করতে হবে, আমরা এখনই দেখেই বলে দেবো। তাহলে এবার বলো তো কোন শ্রেণীতে 3 অবস্থার মৌলকে, 3 অবস্থা মানে কি? কঠিন, তরল, গ্যাসীয়, 3 ধরনের অবস্থার মৌলকেই পাওয়া যায়। কোন শ্রেণীতে বলো? এটা 7B। 7B কত নম্বর শ্রেণীতে? 7-এর বিতে, বি উপশ্রেণীতে আমরা এই মৌলগুলোকে পাওয়া যায়। কঠিন, তরল, গ্যাসীয়, 3 ধরনের অবস্থাকেই। কোশ্চিন এখান থেকেই হবে এক্সামে। বা হ্যালোজেন, এই মৌলগুলোকে কি বলে বলো তো? হ্যালোজেন মৌল বলে। কি বলে? হ্যালোজেন। হ্যালোজেন শব্দের অর্থ কি? হেলস। হ্যাঁ, আর জেন, জেন মানে উৎপাদক, হেলস মানে লবণ, লবণ উৎপাদক। হ্যাঁ, এগুলো প্রত্যেকটি সামুদ্রিক লবণের উপাদানে পাওয়া যায় বলে এগুলো হেলস জেন, নাকি মানে লবণ উৎপাদক। হ্যাঁ, তো লবণ উৎপাদকেরা লবণ উৎপাদন করতে পারে বলে এরাকে কি বলা হয়? হ্যালোজেন মৌল। পরীক্ষায় জিজ্ঞেস করে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে আছে? 17 নম্বর শ্রেণীতে। 17 নম্বর, বাট আমি এখনও ওই দীর্ঘ পর্যায় শ্রেণীতে যাইনি, যাচ্ছি তখন ওটা 17 ক্লিয়ার করছি। তাহলে এটা কি বললাম? 7Bতে এখন আছে, নাকি? এটাকে পরবর্তীতে নিয়ে আসছি দীর্ঘ পর্যায় সারণী, আর দীর্ঘ পর্যায় সারণী সম্পর্কে আমাকে লিখতে হবে। তাহলে এগুলো না জেনে তো আর আমি ওখানে যেতে পারবো না। হ্যাঁ, তাহলে এটা হলো 7Bতে আছে হ্যালোজেন মৌলগুলো। এবার কথা হচ্ছে এই জিনিসগুলোকে নিয়ে আমি একটু পরে পড়ছি। হ্যাঁ, তাহলে এক নম্বর কি বললাম? এরা ক্ষার ধাতু, এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এরা কি হ্যালোজেন মৌল, এরা কি নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ, নিষ্ক্রিয় মৌল। বুঝতে পারলে? এবার কথা হচ্ছে এই যে মৌলগুলোকে দেখলাম, এখানেও কিছু ত্রুটি থেকে গেল। তো এই পর্যায় সূত্রটা কিসের ভিত্তিতে সাজানো হয়েছিল? বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম, এদের যে ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো আছে তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে, এর থেকে এর পারমাণবিক সংখ্যা 2 দেখো, এর 3, এর 4, এর 5, 6, 7, 8, 9, 10, 11, 17, 18, 19। এবার দেখো তো, এখানে 18 দিলাম, এখানে 19 দিলাম। যেটা ত্রুটি এসেছিলো ওই ত্রুটিটা দূর হলো না হয়নি? ত্রুটি কি এসেছিলো?
এর পারমাণবিক গুরুত্ব কত এসেছিলো বলো তো 39.9, আর এর পারমাণবিক গুরুত্ব কত এসেছিলো বলো তো 39.1। আমাদের কথা ছিল পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রম করতে হবে, ওটা ভুল হয়ে গেছিলো, তখন সংশোধন করলাম পারমাণবিক সংখ্যা, এর 18 এর 19। ক্লিয়ার হয়েছে? এবার দেখো আরও কটা জোড়া ছিল, দেখো তো থোরিয়াম প্রোটাক্টেনিয়াম নাকি, এটা 90, এটা 91, সংশোধন হয়ে গেছে, এগুলো বেশি কম ছিল, সংশোধন করে ঠিক হয়ে গেল। এবার তাহলে এটা পর্যায় সারণীতে এইরকমভাবে সংশোধন করা হয়েছিল, বুঝতে পারলে? এবার এখানে একটা ডেটা দিব তোমাদের, খুব সুবিধা দেবে, সুবিধা মানে বিশাল সুবিধা পাবে। এবার তোমাদের একটা টেকনিক শেখাচ্ছি, দেখো কটা পর্যায় থাকে, কটা পর্যায় থাকে? 7টা। তাহলে আমি ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড, 7 পিরিয়ড, 7টা পিরিয়ড পর্যায়। আর গ্রুপ কটা? 9টা। তাহলে 7টা পিরিয়ডে প্রথম পর্যায়ে কটা মোল আছে দেখো তো, হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেন থেকে শুরু, হিলিয়াম থেকে শেষ। কটা মোল আছে? 2টো। লিথিয়াম 3 আর নিয়ন 10। 3 থেকে 10 কত? হ্যাঁ বিয়োগ করো 7 নাকি? ভুল কেন বলছো? লিথিয়ামকে ধরতে হবে তো, লিথিয়ামকে বাদ দিলে চলবে না। তাহলে কত হবে? 8টা। লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত 8টা মোল আছে। ফসফরাস এখানে কত আছে? 8টা। দেখো সোডিয়াম 11 আর এখানে 18 থেকে 10 বাদ দাও, 8টা না? একে ধরতে হবে তো, একে বাদ দিলে চলবে না। পটাশিয়াম 19 থেকে এটা কত? ক্রিপ্টন কত? এখানে হচ্ছে 36। আমি আগে এটা ক্লিয়ার করে নিই, এটা 2, এটা 10, এটা 18, 36, 54, 86 হয়েছে। তাহলে দেখো এখানে কটা হবে তাহলে? ফোর্থ পিরিয়ডে 19 থেকে কত পর্যন্ত গেছে? 36। 18টা আছে, তারপরে 18টা আছে, তারপরে 32টা আছে, তারপরে এটাকে 32টাই হবে, বাট এটা অসমাপ্ত পর্যায়ে বলবো, অসমাপ্ত পর্যায়ে বলবো। মানে নব আবিষ্কৃত মৌলগুলো কোথায় আসবে? নতুন আবিষ্কৃত মৌলগুলো কোথায় অবস্থান করবে? এই শ্রেণীতে। হ্যাঁ, কারণ আর জায়গা নেই তো, কোথায় বসাবে? এখানে বসাতে হবে, এই জন্য একে অসমাপ্ত পর্যায়ে বলা হচ্ছে। এবার প্রথম পর্যায়ে কটা মোল থাকলো তাহলে? 2, দ্বিতীয় 8, তৃতীয় 8, চতুর্থ 18, 32 অসমাপ্ত। ক্লিয়ার হয়েছে? 2, 8, 8, 18, 32 অসমাপ্ত। প্রথম পর্যায়টাকে বলা হয় অতি হ্রাস পর্যায়। কি বলবো এটাকে? অতি হ্রাস পর্যায়, মানে খুবই ছোট। এটাকে বলবো, এই দুটোকে বলবো হ্রাস, ওই অতিটাকে বাদ দাও। হ্যাঁ, তাহলে এটাকে দ্বিতীয়টাকে কি বলবো? প্রথম হ্রাস, এটাকে দ্বিতীয় হ্রাস। প্রথম হ্রাস পর্যায়ে এটা, আর দ্বিতীয় হ্রাস পর্যায়ে এটা। মনে থাকলো? দেখো আমি মনে করিয়ে দিচ্ছি, এটা কি দীর্ঘ, কি বলবো এটাকে? ছোট থেকে বড়তে যাচ্ছি, বুঝতে পারছো না? পারো না? অতি হ্রাস ছিল, তারপরে হ্রাস, তারপরে দীর্ঘ, তারপরে কি হওয়া উচিত? অতি দীর্ঘ। তাহলে এ দুটো পর্যায়কে বলবো অতি দীর্ঘ, অতি দীর্ঘ। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো কথাটা, যে এটা হচ্ছে অতি হ্রাস, একটাই আছে। 2টো হ্রাস আছে, মানে প্রথম হ্রাস, দ্বিতীয় হ্রাস। প্রথম দীর্ঘ, দ্বিতীয় দীর্ঘ, প্রথম অতি দীর্ঘ, দ্বিতীয় অতি দীর্ঘ, বা এটাকে অসমাপ্ত বলবো। তাহলে অতি হ্রাস, প্রথম হ্রাস, দ্বিতীয় হ্রাস, প্রথম দীর্ঘ, দ্বিতীয় দীর্ঘ, প্রথম অতি দীর্ঘ, অসমাপ্ত। ক্লিয়ার হইল? এবার আমাকে কোশ্চিন হচ্ছে, একটা কোশ্চিন করি তোমাদের। তাহলে এই জিনিসটা, মন্ত্রটা যাদের জানাই না, তাদের কোশ্চিন ভুল হওয়ার চান্স খুবই কম। এবার একটা কোশ্চিন হচ্ছে, বলো তো প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মোল সংখ্যার পার্থক্য কত? 6। সিম্পল কোশ্চিন তো। প্রথম পর্যায়ে 2টা মোল থাকে, দ্বিতীয় পর্যায়ে 8টা থাকে। প্রথম এবং দ্বিতীয় মানে পর্যায়ের মোল সংখ্যার পার্থক্য কয়টা? 6টা। সিম্পল কোশ্চিন, বুঝতে পারলে? কোশ্চিন ভালো কোশ্চিন এটা। এবার যদি দ্বিতীয় আর তৃতীয় বলতো 0, তৃতীয় আর চতুর্থ 8, চতুর্থ আর পঞ্চম 0। হ্যাঁ, বুঝতে পারলে ব্যাপারটা? এইটা হচ্ছে ব্যাপার। এই জিনিসটা দিয়ে আমি তোমরা বলছো যে স্যার এতগুলো কি করে মনে রাখেন? মনে রাখা বোঝাচ্ছি। তোমার কি মনে হচ্ছে জেনন 54 আমার মনে আছে? নাই, আমি বের করলাম, ক্লিয়ার করছি, দেখো বুঝতে পারবে। হাইড্রোজেন কত? 1। প্রথমে কটা মোল আছে? 2টা। 2 যোগ করে দাও, 3 এলো। এখানে কটা থাকে? 8 যোগ করে দাও, 11 এলো। এখানে কটা মোল থাকে? 8টা, 19 হলো। এখানে কটা মোল থাকে? 18টা, যোগ করে দাও, 19 আর 18 কত? 37। তারপরে কটা থাকে? 18, 8 5 কত? 8 7 15, 55। তারপরে কটা মোল থাকে? 32, যোগ করে দাও, 87 হয়েছে। তাই ফ্রান্সিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 87। আমার ভুল হবে?
তাহলে তোমাদের প্রথম প্রয়োজন কি, এইটুকু তো আমরা জানতাম, এই 4টা মল জানতাম না, এই 3টে মলকে জেনে নেবে। আর এগুলো সব আম, কি আম, দেখবে লিথিয়াম আম, হ্যাঁ সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলা খাদ ধাতু। হ্যাঁ এখানে কটা মল আছে দেখো, বেরিলিয়াম, হ্যাঁ আম, এরাও হ্যাঁ এরা ধাতু তো আম। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম আছে না, সব আম। কোশ্চেন এই দুটো অংশ থেকেই হয় খুব পরিমাণে, খুবই হয়। এবার চলো এখানে ফ্লোরিন ইন, ক্লোরিন, ব্রোমিন, হ্যাঁ অ্যাস্টাটিন, সব ইন। এরা কি অ্যাস্টাটিন মানে হ্যালোজেন, এরা কি বলো তো নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ এবার তুমি আমি যেভাবে এখানে করলাম, হ্যাঁ তুমি এবার বলো তো এখানে করো তো, 2-2-এর সঙ্গে 8 যোগ করেছিলাম 10, 10-এর সঙ্গে 8 যোগ করে 18, 18, 18, 36, 36 আর 18, 54, 54 আর 32, 86 হয়েছে। এবার দেখো, এবার তুমি এইটা ক্লিয়ার করো তো, এইটা কত 9, 9 8 কত 17, 17 আর 18 55, 55 সরি 35 সরি 35, 35 আর 18 কত 53 নাকি, 53 আর 32 কত 85, অ্যান্সার। পারবে না? কোনো কনসেপ্ট আর বাকি আছে বলো আমাকে। তবুও এই পর্যায়ে সারণীতে কিছু ত্রুটি থেকে গেছিল। হ্যাঁ এবার এই ত্রুটিটা দেখার চেষ্টা করছি। তো তার আগে একটা শ্রেণীর কথা বলবো, এখানে একটা লুকিয়ে আছে। আমি বলেছিলাম প্রত্যেকটা উপশ্রেণী, এগুলো তো এ বি উপশ্রেণীতে বিভক্ত আছে। তো এখানে কয়েকটা 4 নম্বর, এখানে একটা কপার মূল আছে, কি কপার, তামা, সিইউ, তারপরে আছে এজি সিলভার, আর এইউ গোল্ড। এগুলো ল্যাটিন নাম জানো, কিউপ্রাম, আর্জেন্টাম, আর এটা ওরাম নাকি। এই মৌলগুলোর নাম এখান থেকে এসছে, ল্যাটিন নামগুলো পরীক্ষায় দিয়ে থাকে। পটাশিয়ামের যেমন যায়, কি চিহ্ন, কি পটাশিয়ামের কে, কি বলছো কেন, চিহ্ন পরীক্ষায় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে পটাশিয়াম সোডিয়াম দেয়। পটাশিয়াম কোথা থেকে এসছে বলো তো, ক্যালিয়াম থেকে, ল্যাটিন নাম, হ্যাঁ ক্যালিয়াম। আর সোডিয়াম কোথা থেকে আছে, নাইট্রিয়াম থেকে। আর আরেকটা জিনিস বলেছিলাম বলো তো, টাংস্টানের চিহ্ন কি বলেছিলাম, কে বলতে পারবে, ডব্লু নাকি, উলফ্রাম নাকি, উলফ্রাম থেকে এসে, ওটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন বলো তো, ওর গলনাঙ্ক প্রচণ্ড বেশি, কত বলো তো 3410 ডিগ্রি, কত 3410 ডিগ্রি, ওই জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা। আর কি বলো তো, প্লাম্বাম, পিবি, লেড, সিসা, এটা ইম্পর্টেন্ট। আর কি স্ট্যানাম, টিন নাকি। কটা মোল আছে, মোটামুটি 10 থেকে 12খানা কোশ্চেন করলে ওখান থেকে আর বাঁধবে না কোশ্চেন, আমি লিখিয়ে দেবো একটা দিন। হ্যাঁ তাহলে এখানে দেখো, এখানেই পেয়ে যাবে অনেকটি মোলকে, দেখো পেয়ে যাবে। তাহলে এটা কি পেলাম, হ্যাঁ এখানে ত্রুটিগুলো কি ছিল, এখানে ত্রুটি ছিল এই হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক। এই কথাটা কে বলেছিল জানো, মেন্ডেলিভই বলেছিল। বিতর্কমূলক, একে দুষ্টমূল বলা হয়। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন করতে পারে, দুষ্টমূল কোন মূলটিকে বলে, হাইড্রোজেনকে। সিম্পল কোশ্চেন। হ্যাঁ আরও একটি কথা ভুলে গেছি, আমি প্রথমে ক্লাস শুরুর সময় কি বলেছি, এই চ্যাপ্টারে এত কিছু আছে কল্পনার বাইরে, কল্পনার বাইরে। যদি 1 মাস পড়াই চ্যাপ্টারটা শেষ হবে না, 1 মাস পড়ালেও শেষ হবে না। কিন্তু আমি চেষ্টা করছি যে সলভ করে দেওয়ার। সব থেকে হালকা গ্যাসের নাম কি বলেছিলাম বলো, সব থেকে হালকা গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের নাম, এটা নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। জীবনেও মুখস্থ করতে হবে না, মুখস্থ কয়দিন করবে, 2 দিন পরে ফের ভুলে যাবে, এটা জিন্দগিতে ভুলবে না, আমি গ্যারেন্টি দিলাম। হ্যাঁ এটা আমার গ্যারেন্টি। হ্যাঁ তাহলে হিলিয়াম সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কি, হিলিয়াম। সবচেয়ে উপরে মানে হালকা, সবচেয়ে নিচে কে আছে, রেডন, ভারী নিষ্ক্রিয় গ্যাসের নাম রেডন। সবচেয়ে হালকা ধাতু, এটা ধাতু তো বলেছিলাম, তীব্র ধাতু, তাহলে ধাতু লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু। সবচেয়ে ভারী ধাতুর নাম কি বলো তো, এখানে নাই, হ্যাঁ এখানে নাই, কি বলো, ওসমিয়াম, ওএস, 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 ওসমিয়াম সবচেয়ে ভারী ধাতু। হ্যাঁ কেমন ভারী বলো, মানে বলো তো কি বলছে, পারদ, পারদ এই লোহার থেকে ভারী না হালকা, হ্যাঁ ভারী, অত্যন্ত ভারী। পারদ হচ্ছে 13,600, আর লোহা কত 7,800, মানে ওর ডেনসিটি বললাম। হ্যাঁ ডেনসিটির একক বসিয়ে নাও এবার তোমরা। হ্যাঁ তাহলে বুঝতে পারলে, তাহলে ওই জন্য বলে না, কি বলছে, পারদের লোহা ভাসে, কি বললাম, পারদে লোহা ভাসবে, কেন, কারণ ওর ডেনসিটি ভারী। তো কোশ্চেন এটাই কোশ্চেন করে দিতে পারে এক্সামে। হ্যাঁ যে পারদের লোহা ভাসে কেন, কোশ্চেন কী করবে বলা মুশকিল তো। কেন, কেন ডেনসিটি বেশি বলে, হ্যাঁ ঘনত্ব বেশি বলে, কার, পারদের ঘনত্ব বেশি বলে। এবার দেখো, একটা তরল অধাতুর নাম কি বললাম, ব্রোমিন, এখান থেকে পেলে। একটা তরল ধাতুর নাম কি, পারদ, কি একটা তরল ধাতুর নাম কি, পারদ। এটাই কোশ্চেন করবে এক্সামে। কেন,
কেন কোশ্চেনটা করবে? কারণ ধাতু মানেই কঠিন, ধাতু মানে আলোর প্রতিফলনে সক্ষম, তড়িতের পরিবাহী, তারপরে কি বলো, ওকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হবে, আর কি বলছে, তাপতড়িতের প্রতি সক্ষম, সবই তো বললাম নাকি? তো এদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকবে। তো পারদ কি বলো তো, কঠিন নয়, তরল, তরল হওয়া সত্ত্বেও কি ভারী, সরি ভারী নয়, ভারী তো হবেই, ভারী কঠিন এরা হবে। তো পারদ তরল, তরল ধাতু, এই জন্য কোশ্চেনটা এক্সামে করবে। পারদ থেকে যত কম্পিটিটিভ এক্সামে দেখতে যাবে সব থেকে বেশিবার যদি কোনো কোশ্চেন এসে থাকে পারদ সম্পর্কে এসছে। কি বললাম? যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাও তাহলে সব থেকে কোনো কোশ্চেন যদি বেশিবার এসে থাকে তাহলে সেটা হচ্ছে পারদ নিয়ে। পারদ নিয়ে তরল ধাতুর নাম লেখো, বা তরল হওয়া সত্ত্বেও নিচের কোনটি ধাতু, এরকম কোশ্চেন প্রচুর কোশ্চেন হয়। হয়েছে ব্যাপারটা? এই পারদ নিয়ে সব থেকে বেশি কোশ্চেন হয়। এবার দেখো তাহলে কি বললাম, সবচেয়ে হালকা ধাতুর নাম কি বললাম? লিথিয়াম। এই কোশ্চেনটা আর একটা কোশ্চেন হয়, এই যে সোডিয়াম দেখতে পাচ্ছ না, এই মৌলটাকে নিয়ে একটা কোশ্চেন হয়। কী বলো তো, সোডিয়াম আর লিথিয়াম এই দুটো মৌল কি না জলের থেকেও হালকা ধাতু। এরা কার থেকে হালকা ধাতু? এরা তো হালকা ধাতু, এরা কি হালকা, তো ধাতুই, বাট এটা কি জলের থেকেও হালকা। আর এরা কেমন ধাতু জানো? এরাকে ছুরি দিয়ে কাটা যাবে, লোহাকে কাটিয়ে তো ছুরি দিয়ে কাটতে পারবে, মানে জেলির মতো পদার্থ এরা। হ্যাঁ, আর এই সোডিয়াম এমন একটা ছুরি দিয়ে কাটা যাবে, বুঝতে পারলে? আর সোডিয়াম কি জানো, এই সোডিয়ামকে যদি জলে ফেলো কী হবে জানো? জলে ফেললে বিস্ফোরণ দেখা দেবে, বমের মতো বাস্ট হবে, বুঝতে পারলে ব্যাপারটা? বমের মতো। একবার জলে ফেলে দেখো, সোডিয়াম কিছুটা কিনে নিয়ে জলে ফেলে দেখো কী হবে। হ্যাঁ, মানে এই জন্য কেমিস্টদের সঙ্গে কখনো পাঙ্গা নেবে না। হ্যাঁ, কখন কী করে দিয়ে মেরে ফেলে দিয়ে বসে থাকবে। এই একটা মৌল সম্পর্কে আমরা এই যে নাইট্রোজেন দেখতে পাচ্ছি না, নিক্টোজেন মৌল বলা হয় এদের। কী বলা হয়? দীর্ঘ পর্যায়ের সাথে শিখছি, এটাকে বলা হয় শ্বাসরুদ্ধকারী গ্যাস। নাইট্রোজেন গ্যাস নিয়ে এসে নাকের সামনে ধরে নিল, শেষ, আউট। হ্যাঁ, একেবারে উপরে, বুঝতে পারলে? এই নিক্টোজেন মৌল। তো এই সম্পর্কে আমরা জানবো। তাহলে এখান থেকে বেস্ট কটা কোশ্চিন পেলাম দেখো। সবচেয়ে হালকা গ্যাস পেলাম, সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস পেলাম, সবচেয়ে হালকা ধাতু পেলাম, সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস পেলাম, খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে হালকা কি বলছে, অধাতু পেলাম, তরল অধাতু। আর কোন শ্রেণীতে মানে তরল কঠিন গ্যাসীয় অবস্থার মৌলগুলোকে একসঙ্গে পাওয়া যায়? 7B-তে। ক্লিয়ার হয়েছে? এই ত্রুটি, এই পর্যায় সূত্রের কী কী ত্রুটি ছিল এবার জানার চেষ্টা করবো, বলো কী কী ত্রুটি ছিল? 1 নম্বর, এই যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। আর কি, এই যে A-B উপশ্রেণীতে ভাগ করা হয়েছে, তো এই বি উপশ্রেণীতে কপার, সিলভার, গোল্ড এদের যোগ্যতা 1 হওয়ার দরুন খালি ওই শ্রেণীতে রেখে দিয়েছে, আর কোনো ধর্মের মিল নাই। অথচ হ্যাঁ, আর কি যে উপশ্রেণীগুলোতে এই যে এই শ্রেণীটা তিনটে কী ছিল, মানে 3টে মৌলকে একসঙ্গে রেখে দিয়েছে আন্দাজি, কোনো নাই, ধর্মের মিল নেই। অথচ হ্যাঁ, কাছাকাছি কিছু সাদৃশ্য আছে বলে ওখানে রেখে দিয়েছে, ওটাও একটা ত্রুটি। এই সব ত্রুটি দূর করার জন্য কি করলেন, এবার কি করলেন, দীর্ঘ পর্যায় সূত্র দিলেন, বুঝতে পারলে? ও সরি, একটু ভুল হলো, এখানে আর একটু কথা বলার ছিল। লিথিয়াম, বেরিলিয়াম নাকি, এটা কি ছিল? সোডিয়াম, পটাশিয়াম। হ্যাঁ, এবার বলো তো পর্যায় শ্রেণীতে কোনো একটা মূল কোন পর্যায় বা কোন শ্রেণীতে আছে কি করে নির্ণয় করব, বলো, পারবে? দেখো সোডিয়ামকে আমি দেখছি, এটা কোন পর্যায়ে কোন শ্রেণীতে আছে, গুণে বের করো তো। এটা 1 নম্বর শ্রেণীতেই আছে স্যার। 3 নম্বর পর্যায়ে দেখে বলতে পারছি, আমার কাছে পর্যায় শ্রেণী নাই, তখন কি করব? তাহলে প্রথম কথা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো 11 নাকি, 2, 8, 1। তাহলে দেখো KLM কক্ষ, তো KLM কয়টা কক্ষ পেলে? 3টা। তাহলে 3 নম্বর পর্যায়ে মৌলটি আছে। কয় নম্বর পর্যায়ে? 3 নম্বর। ক্লিয়ার হলো না হয়নি? 3 নম্বর। দেখো আমি এর আগের দিন ক্লাসটা করাই তখনই বলেছিলাম যে আমরা ইলেকট্রন বিন্যাস ছাড়া কিচ্ছু করবো না। হ্যাঁ, তাই ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতেই সব কিছু হচ্ছে। তাহলে কি বলো, 3 নম্বর পর্যায়ে আছে। আর বাইরের কক্ষে যটা ইলেকট্রন দেখতে পাবে সেটাই তার শ্রেণী। কি দেখতে পেলে? সেটাই তার শ্রেণী। কয় নম্বর শ্রেণীতে আছে? 1 নম্বরে। তুমি আর একটি মিলিয়ে নাও, ক্লোরিন 17, তো 2, 8, 7, 7 নম্বর শ্রেণীতে আছে মৌলটি। কয় নম্বর পর্যায়ে? 1, 2, 3, 3 নম্বর পর্যায়ে। যারা SPDF-এ ইলেকট্রন বিন্যাস করো তাদের জন্য আরও বেশি সহজ। কেন বলো? কারণ ওদের আর গুনতেও হবে না, ওখানে দেখতে পাবে 3NS1 নাকি, বা কিছু একটা দেখতে পাবে নাকি, 1:2:2 যখন করবে তখন ওগুলো ও খুব সহজে বেরিয়ে যাবে।
তো তোমাদের এখানে কি সমস্যা হচ্ছে? আশা করি হচ্ছে না। দেখতেই পাচ্ছি 3টা কক্ষ 3 নম্বর পর্যায়ে আর 7 নম্বর শ্রেণীতে আছে, কোনো সমস্যা হবে না এখানেও। বেশ, তাহলে এটা বুঝতে পারলে। এরপরের ডেটাতে চলি। এবার এই পর্যায় সূত্রের সংশোধনের প্রয়োজনীয়তা আছে। এই সংশোধনটা করলো কে? বিজ্ঞানী কে? বোর, বিজ্ঞানী নিলস বোর নাকি? আর সংস্থাকে বলো তো, কোন সংস্থা থেকে দিয়েছিল, পর্যায় সূত্রটি প্রকাশ করেছিল? বলো, ইউপেক নাকি? ইউপেক পর্যায় সূত্র বা দীর্ঘ পর্যায় সূত্র এবার দেখব, যেটা একেবারে সংশোধিত আকারে প্রকাশ করলেন, যেটাকে আমরা ফলো করি। কি করি? যেটাকে আমরা ফলো করে চলছি, সেই পর্যায় সূত্র একটু আঁকার চেষ্টা করব। আমার ভুল হলে একটু সংশোধন করে দেবে। হ্যাঁ, অনেক বড় পর্যায়ে তো একটু মাঝে মাঝে হয়ে যেতে পারে, তো চেষ্টা করছি শর্ট করে দেওয়ার, কোনো অসুবিধা হবে না। যতটুকু পড়লে আর পড়ার দরকার নাই, এই পর্যায়ে সূত্রটাই যথেষ্ট। যা এটা যেটা আঁকবো, হ্যাঁ, আর এখান থেকেই সব কিছু শিখে নেব, আর কোনো সমস্যা হবে না। এরপরে এটা লাস্ট। হ্যাঁ, এরপরে তখন এটা নিয়েই আর একটা ক্লাস হবে কিছুটা। হ্যাঁ, কেমন হলো? একেবারে কোনাতে ঢুকে গেল। হ্যাঁ, দেখো প্রথমে কে থাকবে? হাইড্রোজেন নাকি? কিন্তু হাইড্রোজেনকে একেবারে স্বতন্ত্র স্থান দেওয়া হয়েছে। হ্যাঁ, আরে ওখানেই পড়াতে হতো হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য, সাদৃশ্য, বৈসাদৃশ্যগুলো। এরপর দিন করিয়ে দেবো। হ্যাঁ, তারপরে এখানে কি হবে বলো তো? হিলিয়াম, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন চলে আসবে এখানে। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এবার কি হবে বলো? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরিক, কোবাল্ট, নিকেল, জিঙ্ক। একটা ভুল হলো। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিনিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরিক, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। হ্যাঁ, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, সেলেনিয়াম, আর্সেনিক, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। 20টা মল কমপ্লিট। এবার দেখো, একের বি উপশ্রেণীতে কী মলগুলো ছিল বলো তো? একের বি উপশ্রেণীতে কী মলগুলো ছিল? কপার, সিলভার, গোল্ড নাকি? কপার, সিলভার, গোল্ড ছিল মলগুলো। ওই মূলগুলোকে কী বলা হয় বলো তো? মুদ্রা ধাতু। কেন নামকরণ করা হয়েছে? কারণ পূর্বে আমরা এই মলগুলোকে ধাতু রূপে, পয়সা, টাকা পয়সা হিসাবে, অর্থাৎ মুদ্রা হিসাবে ব্যবহার করতাম বলে এগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। 3টে মলকে মনে রাখবে আর চিহ্ন মনে রাখবে, পরীক্ষায় ওখান থেকে কোশ্চেন হয়। দেখো, এই দেখো কপার এখানে দেখতে পাচ্ছ। আমি মলগুলোকে একটু সাজাচ্ছি, একটু তোমরাও সাজিয়ে নিতে পারো, এভাবে পর্যায় সারণী সাজিয়ে নিতে পারো, আর পাশে লিখে নিতে পারো, সুবিধা হবে। তোমার কাছে নোট থেকে গেল। দেখো দেখো, এটা কি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওই তো ভিডিও থেকে গেল, তো পেয়ে যাবে নাকি? ভিডিওতে পেয়ে যাবে। এখানে কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম নাকি? এখানে কি আছে বলো তো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এখানে এইটা জানবো একটু। কপার,
কি সিলভার ওরাম নাকি গোল্ড। হ্যাঁ, এটুকুই আমাদের দরকার, এটুকুই আমাদের দরকার। এবার তোমাদের ডেটা দিচ্ছি, দেখো একটা ডেটা দেওয়াই ভুলে গেছি, একটা ডেটা দেওয়াই ভুলে গেছি। বললাম যে এই চ্যাপ্টারটা এত বেশি বড় যে কোনটা ছাড়ছি আর কোনটা বলছি আমি নিজেও বুঝতে পারছি না। স্যার এটাকে কিভাবে সাজানো হলো, 18টা শ্রেণীতে কেন সাজালেন, তা আগে কি দোষ করেছিল? তোমরা একটু পর্যায় সারণী একটু লক্ষ্য করো, পর্যায় সারণী একটু লক্ষ্য করো, ওখানে দেখতে পাবে পটাশিয়াম আছে না 19 নাম্বার, পটাশিয়াম। সোডিয়াম কততে আছে? 11তে। এই যে প্রথম 7টা শ্রেণীকে দেখো, প্রথম 7টা শ্রেণীতে প্রথম 7টায় চতুর্থ পর্যায়ে কে আছে? পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমোনিয়াম আছে না, জিঙ্ক, কি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভুল বলছি তো আমি, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমোনিয়াম, ম্যাঙ্গানিজ। এই 7টা মৌলকে দেখো প্রথম শ্রেণীতে রাখা হয়েছে, এই যে এইভাবে রাখা হয়েছে প্রথম 7 পর্যন্ত। হ্যাঁ, আর এই যে একটা এইখানে যে 18 নম্বর শ্রেণী ওটা বাদ দাও, আর 15, 16 কোবাল্ট, নিকেল, জিঙ্ক কোথায় আছে? এই যে এখানে কোবাল্ট, নিকেল, কপার। এই যে এগুলো কি ছিল বলো তো? 3টা 8 নম্বর শ্রেণীতে ছিল না? 8 নম্বর শ্রেণীতে ছিল তো, এটাকে 3টা শ্রেণী দখল করলো। তাহলে উপশ্রেণীর মূলগুলো, ওখানে আমি মিটিয়ে দিয়ে ভুল করেছি। উপশ্রেণীর মূলগুলো দেখো, উপশ্রেণীর কী ছিল? উপশ্রেণীতে কে মূলগুলো আছে 7 পর্যন্ত দেখো তো। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থেকে দেখো, পটাশিয়াম এতে আছে, ক্যালসিয়াম এতে আছে, স্ক্যান্ডিয়াম প্রথমে আছে, টাইটানিয়াম আছে, ভ্যানেডিয়াম, ক্রোমোনিয়াম, ম্যাঙ্গানিজ। এই 7টা মূল কি আছে? প্রথম উপশ্রেণীতে আছে। তো এগুলোকে কি বলবো বলো তো? এগুলোকে প্রথম 7টাকে বসিয়ে দিয়েছি, তারপরে সন্ধিগত মলটি বসিয়ে ওই যে বসিয়েছি, কোবাল্ট, নিকেল, কপার 7টাকে, তারপরে পরের 7টাকে উপশ্রেণীর মূলগুলোকে বসানো আছে 7টা হয়েছে, আর 0 শ্রেণীটা শেষ কক্ষে বসিয়ে দিয়েছি। তাহলে কত হলো বলো তো? 7, 7, 14, আর ওই 8 নম্বর শ্রেণীটা 3টে, 14, 3, 17, আর নিষ্ক্রিয় গ্যাস 18টা শ্রেণীতে এইরকমভাবে বসানো হয়েছে। বুঝতে পারলে? প্রথমে উপশ্রেণীর 7টা মলকে, তারপরে ওই যে 8 নম্বর শ্রেণীটিকে, তারপরে উপশ্রেণীর 7টাকে, তারপরে 0 শ্রেণীকে বসানো হয়েছে, দিয়ে দীর্ঘ পর্যায় শূন্যই তৈরি হয়েছে। ক্লিয়ার হলো কথাটা? এবার দেখো প্রথম এই শ্রেণীর মলগুলোকে কি বললাম বলো তো? ক্ষার ধাতু। এইটাকে কি বললাম? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই দেখো 3 থেকে শুরু করে এই 12 পর্যন্ত, 3 থেকে 12, এই যে এখানে কটা মল আছে বলো তো? 10টা। তো এরকম আরও 2টো পর্যায় আছে যেখানে 10টা করে, টোটাল 30টা সন্ধিগত মল। কটা? 30টা। তার মধ্যে 2টাকে সন্ধিগত মল বলা হয় না। কোন 2টো বলতে পারবে? পারদকে আর কি এই স্ক্যান্ডিয়ামকে। বুঝতে পারলে ব্যাপারটা? আরও একটি আছে, তো সেটিকে নেওয়া হয় না। তো যাই হোক, কথা হচ্ছে কি, এখানে 30টা সন্ধিগত মল আছে। এখান থেকে কোশ্চিন হয় এক্সামে, সন্ধিগত মল থেকে 2টো বৈশিষ্ট্য চাই। তো স্যার আমাদেরকে লিখতে দেবে 2টা বৈশিষ্ট্য? জীবনেও দেবে না। তাহলে এখান থেকে বৈশিষ্ট্য দিয়ে কোশ্চিন করবে। কীরকমভাবে? এদের বৈশিষ্ট্য একটু মনে রাখো, এরা সবাই ধাতু। কি এরা? প্রত্যেকে ধাতু। আর এর প্রথম মলটির নাম কি বলো তো? স্ক্যান্ডিয়াম। আর শেষ ধাতুটি দেখো, ওখানে কি লেখা আছে? পারদ। শেষ সন্ধিগত মলটি কি? পারদ। 80 নম্বরে দেখো মলটি আছে, হয়েছে না? 80 নম্বরে কি আছে? পারদ। আর 1 নম্বরে কি আছে? স্ক্যান্ডিয়াম। প্রথম সন্ধিগত মলটির নাম কি? স্ক্যান্ডিয়াম। শেষটি পারদ। পারদ হচ্ছে তরল ধাতু। হয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো আর একটি কথা, এটাকে বলা হয় বোরন শ্রেণী। এই বোরন প্রথমে আছে, একে দিয়ে বোরন শ্রেণী বলা হয়। এটাকে বলা হয় কার্বন শ্রেণী। এটাকে বলা হয় নাইট্রোজেন শ্রেণী, নাকি না? এটাকে বলেছিলাম একটু নাইট্রোজেন, মনে থাকবে? নাইট্রোজেন নিচের কোনটি? এখান থেকে কোশ্চেন হয় এক্সামে, খুবই কি কোশ্চেন হয়? নিচের কোনটি নিট্রোজেন মোল? নাইট্রো, মনে থাকবে? নাইট্রোজেন দেওয়া থাকবে। এবার যদি নাইট্রোজেন অপশানে না থাকে, কি লিখবো? ফসফরাস লিখবো। এই দুটোর মধ্যেই দেবে অপশানে। তাহলে কী করে লিখবো বলো তো? কেন লিখবো? কীভাবে লিখবো? ইলেকট্রন বিন্যাস করে দেবে। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কত? 2, 5, নাকি? তাহলে তারপরের মলটা দেখো ফসফরাস,
2 8 5 নাকি, যেটার শেষে বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে নিক্টোজেন মোল। মনে থাকলো? নিক্টোজেন নাইট্রোজেন 15 নম্বর শ্রেণীতে আছে। কয় নম্বর শ্রেণীতে দেখো তো? 15 নম্বরে। 16 নম্বরে কি আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম আছে না? তো এই শ্রেণীর মোলগুলোকে কি বলে বলো তো? হ্যাঁ, চ্যালকোজেন মোল বলা হয়। এরাকে কি বলা হয়? চ্যালকোজেন। আর এই 17 নম্বর শ্রেণীগুলোকে হ্যালোজেন। আর এগুলোকে কী বলবো? নিষ্ক্রিয় গ্যাস। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আগে এটা বোঝার চেষ্টা করো। ইলেকট্রন বিন্যাসটা যে দেখলাম, এই বলো তো, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ইলেকট্রন বিন্যাস করো তো 2 8 1। এই মলটি কোথায় আছে পর্যায় সারণীতে? 3 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে নাকি। ম্যাগনেসিয়াম বলো তো 2 8 2 কয় নম্বর? তৃতীয় পর্যায়ে 2 নম্বর শ্রেণীতে। এবার দেখো অ্যালুমিনিয়াম 2 8 3 কততে থাকা উচিত? 3 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীতে নাকি। 3 নম্বর শ্রেণীতে খুঁজে দেখো তো আছে গো, কোথায় আছে দেখো তো? এখানে আছে। মিলছে না তাহলে নাকি? মিলছে কি? মিলে না। কেন মিলে না? ওটা ছিল মেন্ডেলিফের পর্যায় সূত্র, আর এটা আছে দীর্ঘ পর্যায় সূত্র বা ইউপেক বা দীর্ঘ পর্যায় সূত্র, তাই তো? তাহলে এটা বের করার জন্য দেখো, এই এই স্যার এটা তো মিলে যাচ্ছে দুটো, এটা মিলছে না কেন? তাহলে এখানে 1 2 থাকলে মিলে যাবে। যখনই 2 এর গ্রেটার দেন, এখানে যখন গ্রেটার দেন 2 আসবে, 2 এর থেকে বেশি আসবে, যখনই ইলেকট্রন বিন্যাস আসবে তখন 10 যোগ করে দেবো। কত? 10। তাহলে এর সঙ্গে 10 যোগ করলে বলো তো কত হলো? 13। 13 নম্বর শ্রেণীতে আছে। বুঝতে পেরেছো? আর সমস্যা ক্লিয়ার আর থাকবে না কেউ। দেখো তাহলে যদি আমি বলি যে আর্গন কোথায় আছে বলো তো? আর্গন 18, তাহলে 2 8 8 নাকি। এখানে 2 এর থেকে বেশি আছে, তাহলে 10 যোগ করে দাও। 18 নম্বর শ্রেণীতে আছে। দেখো 18 নম্বর শ্রেণীতে আছে কিনা। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এইটা এবার বলো তো ফসফরাস কোথায় আছে? 2 8 5 নাকি। স্যার 15 নম্বর শ্রেণীতে আছে। এবার তাহলে তোমাদের আমি মনে রাখার টেকনিক বলে দিচ্ছি। নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে আছে? 0 শ্রেণীতে। এদের যোজ্যতা 0। এমন একটি সব গ্যাসের, নিষ্ক্রিয় গ্যাসের বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন থাকে? 8টা। ব্যতিক্রম হিলিয়াম। পরীক্ষায় এটাই কোশ্চেন করবে যে হিলিয়ামের বাইরের কক্ষে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। মনে থাকলো? যদিও পূর্ণ। 2 নম্বর তাহলে নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে পেয়ে গেলাম। 2 নম্বর হ্যালোজেন মলগুলো কত নম্বর শ্রেণীতে আছে? 17 নম্বর। ভুলে গেছো তুমি তো? বের করো। ফ্লোরিনের নাম মনে আছে তো? ফ্লোরিন 9, 9 মানে 2 7, 7 মানে 17 নম্বর শ্রেণী। মনে থাকবে না? 17 নম্বর শ্রেণী। ভুলে গেছো 17 নম্বর শ্রেণীতে থাকে, ভুলে গেছো। তুমি বার করে নেবে কেটে, হ্যাঁ কেটে বার করে নিতে পারবে। এই ইলেকট্রন বিন্যাস করে নাও, বের হয়ে যাবে। একটা যে কোনো মলের নাম তো মনে থাকবে, বের করে নিতে পারবে। এবার দেখো তাহলে এটার নাম কি বললাম বলো তো? এটার নাম কি বললাম? এটার নাম, এটা নিষ্ক্রিয়, এগুলো নিষ্ক্রিয় গ্যাস নাকি। এগুলো কি? এগুলো হ্যালোজেন। এবার দেখো এই 16 নম্বর শ্রেণীতে আছে চ্যালকোজেন মোল। এইটাকে তো ভুলে যাবে, কতদিন পরেই ভুলে যাবে। মনে রাখবো কি করে? দেখো সালফার, এই মোলটাকে দিয়ে মনে রাখবো। সালফো চ্যালকো, চ্যালকো সালফো নাকি। এর উত্তর হচ্ছে কি? সালফার হচ্ছে আকরিক গঠনকারী। কি? চ্যালকোজেন, চ্যালকোজেনের শব্দ কি? অর্থ কি? আকরিক গঠনকারী বা আকরিক উৎপাদক। জেন মানে উৎপাদক, জেন মানে কি? উৎপাদক। আর চ্যালকো, হ্যাঁ অর্থ কি? আকরিক। আকরিক গঠন কি? চ্যালকো সালকো 16, চ্যালকো সালকো 16। মনে থাকবে? চ্যালকো সালকো সালফার 16 নাকি। মনে থাকলো? 16 নম্বর শ্রেণীতে আছে। সব ক্লিয়ার হয়ে গেল। চ্যালকো সালকো সালফার 16। এই সালফারকে দেখতে পাচ্ছি তো, চ্যালকো সালকো সালফার 16 নাকি। মনে থাকবে? তারপরে এরা কি? এটা তাহলে এর অর্থ কি? আকরিক গঠনকারী। এটার নাম কি? নাইট্রো নিক্টো, নাইট্রো নিক্টো, নিক্টো শ্বাসরুদ্ধকারী গ্যাস। এটা নাইট্রো নিক্টো, নিক্টোজেন 15 নম্বর এটা আছে। আর কি করে তুমি ভুলে গেছো তো? নাইট্রোজেন মনে থাকবে তো? ইলেকট্রন বিন্যাস করলাম, নাইট্রোজেন কত? 7 2 5, 15 নম্বর শ্রেণীতে আছে। ভুলে গেলাম, আমরা বের করে নিতে পারবো। আমাকে ভুলতে দেবো না, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, ভুলতে দেবো না। তাহলে নাইট্রোজেন, এটা চ্যালকোজেন, এটা চ্যালকোজেন 16 নম্বরে, নাইট্রোজেন 15 নম্বরে। এই দুটো কোশ্চেন হয়। ধরে নাও যে তোমাকে এইটা থেকে কোশ্চেন করেছে, নিচের কোনটি, নিচের দেখো তো, নিচের কোনটি চ্যালকোজেন মোল? শ্রেণী দেয়নি, মল দিয়ে দিয়েছে। এবার অপশান দিচ্ছে অক্সিজেন, অক্সিজেন প্রথমে না দিয়ে অন্য কিছু দিই। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এ বি সি ডি। এবার কথা হচ্ছে অক্সিজেন অপশানে দিল না। ও অক্সিজেন দিবে, কারণ সালফার তো তুমি ট্রিক্স মনে রেখে দিয়েছো। বাই চান্স তোমার ট্রিক্সে ফাঁসেনি, এখানে সালফারই থাকে। সালফার চ্যালকো সালকো মেনে দিতে পারবো উত্তর একদমই। আর ওটাই দেবে কোশ্চেন অপশানে।
এবার বাই চান্স অক্সিজেন দিয়ে দিয়েছে, তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করো তো। 2 3 বলুন 5 2 4, এটা 14 নম্বরে থাকে, এগুলো তো হবে না নাকি? এটা কত? 2 5, এটা নাইট্রোজেন, নাইট্রোজেন মানে নিট্রোজেন। আর এটা তখন 2 6। আর স্যালকো সালফার মানে 16তে থাকা উচিত। এখানে ইলেকট্রন বিন্যাস রয়েছে 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার। 6 মানে 16 নাম্বার, তো তাহলে আমরা বের করতে পারবো না যে এটা 16 নাম্বার শ্রেণীতে আছে? হ্যাঁ, চালকোজেন বল। এখান থেকে তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যে কোনো কোশ্চেনের সলভ করে দিতে পারবো। মনে থাকলো? বুঝতে পারলে? এবার তাহলে প্রথম শ্রেণীতে কোন মলগুলো আছে বলো তো? ক্ষার ধাতুগুলো আছে। 2 নাম্বার শ্রেণীতে তুমি মাথায় রাখো, তোমাকে কোশ্চেন করলে এখান থেকে করবে। হ্যাঁ, এখান থেকে না হলে করবে কোথা থেকে? এখান থেকে। তোমাকে আমি একটা কথা বলে রাখছি, দেখে নিও। এই 17 নাম্বার শ্রেণী থেকে কোশ্চেন পেপার তৈরি হলে ওখান থেকে কোশ্চেন না হলে কোশ্চেন পেপারই তৈরি হয় না। কথা বোঝাতে পারলাম? কেন আমি এখনও এত কিছু বলিনি, এরপরের দিন বুঝতে পারবে কেন কোশ্চেন হবে। আমি অর্ধেকটা বলালাম তো, আর একটু অর্ধেকটা আছে। তো দেখো, এই যে এখান থেকেই কেন কোশ্চেন হবে, এটা কি সুপার হ্যালোজেন মল। জানো কি ফ্লোরিনকে সুপার হ্যালোজেন মল বলে? কেন জানো? এটা হচ্ছে সুপার হ্যালোজেন মল। আর এখানে তরল কঠিন গ্যাসীয় মলগুলো আছে। হ্যাঁ, আর তার মধ্যে ব্রোমিন হচ্ছে তরল অধাতু। কতটি কোশ্চেন আছে বুঝতে পারছো? ইম্পর্টেন্ট টার্ম আছে, এই জন্য এখান থেকে কোশ্চেন হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে কি না, এরপর দিন তখন বাকিটা দেখবো। তাহলে বেশ কিছু কোশ্চেনগুলো তোমরা সলভ করে বাড়িতে দেখতে পারো, বাড়িতে সলভ করবে, যেটা অসুবিধা হবে আমাকে বলতে পারো।